ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম। স্কুল ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখনও যারা স্কুল ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো গত দুই পর্বে আমি বলের দুইটা পর্ব শেষ করেছি। ওখানে আমার লাস্ট টপিক ছিল নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের মাঝে বল অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের বলের সংরক্ষণশীলতার সূত্র, নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে বলের সংরক্ষণশীলতার সূত্র প্রতিপাদন করা যায় আমি তোমাদের সেটা দেখাবো। এছাড়া গাড়ির সংঘর্ষ, বন্দুকগুলির প্রবলেম অথবা নৌকা থেকে লাফঝাঁপ এ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলোর বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আলোচ্য বিষয় শেষে আমি নিরাপদ ভ্রমণ নিয়ে কিছু আলোচনা করব, যেখানে দুইটা গাড়ি থাকবে, একটা বড় গাড়ি থাকবে, একটা ছোট গাড়ি থাকবে। সেই দুইটা গাড়ি সংঘর্ষের ফলে কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা সেটা বের করার চেষ্টা করব। আমরা প্রথম পর্বে দেখেছি যে জড়তার সূত্র থেকে যে গাড়িটার ভর বেশি সে গাড়িটার স্থিতিশীলতা বেশি, আর যে গাড়িটার ভর কম সে গাড়িটার স্থিতিশীলতা খুবই কম। তো ওই বড় এবং ছোট গাড়ি দুটো যদি সংঘর্ষ হয় ছোট গাড়িটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, বড় গাড়িটার ক্ষতি হয় না বললেই চলে। এখন আমরা এ পর্বে দেখব যে কেন ছোট গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়, বড় গাড়ি কেন ক্ষতিগ্রস্ত হয় না। এটা তোমাদের আমি গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তাহলে এখন চলো নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করা যাক। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে দুইটা বস্তু m1 m2, দুইটা বস্তু তারা যদি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, অর্থাৎ m1 বস্তু যদি m1 m2 বস্তুর উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করে, অর্থাৎ m1 বস্তু যদি m2 বস্তুর উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করে, তাহলে এই m2 বস্তু ঠিক আবার m1 বস্তুর উপর f2 একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে এবং সেই বল দুটার মান হবে সমান। তাহলে আমরা লিখতে পারি F1 ইকুয়াল টু F2। আমি আবার বলছি, সবাই খেয়াল করো। M1 একটা বস্তু যদি M2 বস্তুর উপর ক্রিয়া বল প্রয়োগ করে, সেই ক্রিয়া বলের আমি মান ধরলাম হচ্ছে F1। তাহলে এই M2 বস্তু ঠিক M1 বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সেই বলটাকে আমি ধরলাম হচ্ছে F2। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান হচ্ছে সমান হবে এবং তারা পরস্পর বিপরীত হবে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। প্রত্যেক ক্রিয়া, এখানে F বল হচ্ছে কি ক্রিয়া বল, তাহলে F1 এর প্রতিক্রিয়া বল হচ্ছে কি কোনটা F2। এই F1 F2 হচ্ছে সমান এবং তাদের বলের মান হচ্ছে কি বিপরীতমুখী। তাদের বলের মান বিপরীতমুখী থাকার মানে হচ্ছে বা কথার মানে হচ্ছে যে এ মানটা যাচ্ছে হচ্ছে এদিকে, দেখো এ মানটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে কি ক্রিয়া বল। আর এই M2 বলটা কোন দিকে যাচ্ছে বা M2 বস্তুটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। তাহলে দেখো তাদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা বল দুটা কাজ করতেছে, তাহলে তারা অবশ্যই কি বিপরীতমুখী, একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে। এখন আমরা দেখব যে বলের সংরক্ষণশীলতার সূত্রটা কি। দেখো বলের সংরক্ষণশীলতার সূত্রটা হচ্ছে যে দুইটা বস্তু যদি পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয়, দুইটা বস্তু যদি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের মধ্যে যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে ওই বস্তু দুটি আদি ভরবেগের যোগফল শেষ ভরবেগের যোগফলের সমান হবে। কথাটা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করি এক্সাম্পলের মাধ্যমে। দেখো বলের সংরক্ষণশীলতা, এখানে দেখো M1 বস্তু M2 বস্তু, এই M1 বস্তুর আদিবেগ আমি ধরলাম u এবং M2 বস্তুর
আদিবেগ ধরলাম হচ্ছে m1 বস্তুর আদিবেগ ধরলাম হচ্ছে u1, m2 বস্তুর আদিবেগ ধরলাম হচ্ছে u2। এখন এই m1 m2 তারা কি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার ফলে তারা অন্য একটা বেগ প্রাপ্ত হয়েছে। m1 বস্তু m2 বস্তু দুইটা বস্তুই তারা অন্য একটা বেগ প্রাপ্ত হয়েছে সংঘর্ষের পরে। সেই বেগ ধরলাম m1 এর ধরলাম হচ্ছে v1, m2 এর ধরলাম হচ্ছে v2। তাহলে সংঘর্ষের আগে অর্থাৎ এই অবস্থায় সংঘর্ষের আগে m1 বস্তুর আদি ভরবেগ কি ছিল? m1 ইন্টু u1 এবং m2 বস্তু এটা হচ্ছে কি m1 বস্তুর, আর m2 বস্তুর হচ্ছে m2 u2, এটা হচ্ছে m2 বস্তুর। এখন m1 m2 দুইটা বস্তু যখন পরস্পরের সংঘর্ষে লিপ্ত হলো, লিপ্ত হওয়ার পরে তাদের ভরবেগ চেঞ্জ হবে। সেই ভরবেগটা কি হবে? যে ভরবেগ হবে হচ্ছে m1 ইন্টু v1, এটা হচ্ছে m1 বস্তুর, আর m2 ইন্টু v2, এটা হচ্ছে কত কোনটার m2 বস্তুর। এখন দেখো যে m1 m2 বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ আমরা পেয়ে গেলাম। এখন বলের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে যে আমরা এই দুইটাকে যদি যোগ করি এবং এই দুইটাকে যদি যোগ করি তাদের যোগফল সমান সমান হবে। আমি আবার বলছি যে m1 বস্তুর আদি ভরবেগ, m2 বস্তুর আদি ভরবেগ, এই দুটো যদি আমি যোগ করি আর m1 বস্তুর শেষ ভরবেগ, m2 বস্তুর শেষ ভরবেগ, এই দুটো যদি আমি যোগ করি তাদের এই মানটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2, এটা সমান হবে কোনটার? এই দুইটার যোগফলের সমান হবে m1 v1 প্লাস m2 v2। এখানে f ইকুয়াল টু 0 হবে, কারণ বাহ্যিক কোনো বল এখানে কাজ করবে না। মনে রাখো যে বলের সংরক্ষণশীলতার সূত্র তখনই মানবে যখন বাহির থেকে কোনো বল দেওয়া হবে না, অর্থাৎ এফ এর মান 0 হবে। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি পেয়েছি? নিউটনের তৃতীয় সূত্র থেকে পেয়েছি যে F1 ইকুয়াল টু F2। তাহলে এই সূত্র থেকে কিভাবে আমরা এই সূত্রটা প্রতিপাদন করতে পারি আমরা এটা একটু দেখে নিব। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বইতে হয়তো বা দেওয়া নাই, আমাদের কখনো কখনো পরীক্ষাতে আসে আবার কখনো কখনো আসে না, কিন্তু আমাদের এটা জানতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই যে নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে বলের সংরক্ষণশীলতার সূত্রটি প্রতিপাদন করা যায়। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছিলাম হচ্ছে F1 ইকুয়াল টু F2, তারা সমান হবে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হবে এবং তারা পরস্পর কি বিপরীতমুখী হবে। তাহলে আমি F2 এর আগে মাইনাস সাইন দিয়ে দিলাম, এটা মানে হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান বিপরীতমুখী। তাহলে দেখো আমরা F ইকুয়াল টু কী লিখতে পারি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি F ইকুয়াল টু লিখতে পারি মা। তাহলে এখানে রয়েছে F1, F1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে m1 a1 এবং F2 এর জায়গায় আমি লিখতে পারি m2 a2। তাহলে আমরা লিখে ফেলি, চলো m1 a1 সমান সমান মাইনাস m2 a2। তো আমরা গতির অধ্যায় থেকে জেনেছি যে ত্বরণ a ইকুয়াল টু লেখা যায় v মাইনাস ইউ বাই টি, v মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি? এর জায়গায় লিখতে পারি হচ্ছে a1 এর জায়গায় লিখতে পারি হচ্ছে v1 মাইনাস u1 বাই টি, আর a2 এর জায়গায় লিখতে পারি হচ্ছে v2 মাইনাস e2 বাই টি। অর্থাৎ এখানে টি তো কনস্ট্যান্ট, টি তো সবসময় সেম থাকবে, এই জন্য টি এর ভ্যালু হচ্ছে কি চেঞ্জ হবে না। এটা আদিবেগের আদি ত্বরণের ক্ষেত্রে সব জায়গায় অর্থাৎ সেম থাকবে, টির কোনো চেঞ্জ হবে না। এখন দেখো a1 এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে এখন এটা 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 লিখলে কি হবে? v1 মাইনাস u1 টি ইকুয়াল টু মাইনাস m2, এখানে লিখবো হচ্ছে এটা
v2 মাইনাস u2 বাই টি। এখন দেখো বন্ধুরা, তোমরা উভয় পক্ষ থেকে কি টি আমরা ক্রস করতে পারি? তাহলে আমরা ক্রস করে দিই। ক্রস করলে থাকবে হচ্ছে m1 v1 মাইনাস u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাস। এখন আমরা m1 দিয়ে এটাকে গুণ করে দিই। m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু, এবং এটা দিয়ে এই দুইটাকে গুণ করে দিব, মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন আমি বাম দিকে শুধু এটা সেটাকে রাখবো, অর্থাৎ ইউরগুলো আমি বাম দিকে আনবো, ভি এরগুলো ডান দিকে নিব। তাহলে এখানে ইউর কোনটা আছে? মাইনাস m1 u1, এখানে ডান দিকে ইউ আছে, এটাকে বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাস m2 u2 ইকুয়াল টু, এবং ডান দিকে হচ্ছে আমি সব বিয়েরগুলো রাখবো, সমস্ত বিয়েরগুলো আমি টার্মগুলো আমি ডান দিকে রাখবো। তাহলে এখানে আসবে m2 v2, আর এটা ডান দিকে আসলে হবে মাইনাস m1 v1। এখন উভয় পক্ষ থেকে আমি কি করতে পারি? মাইনাস কমন নিতে পারি না? মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস কমন নিয়ে নেই, m1 u1 প্লাস m2 u2, এখান থেকে মাইনাস কমন নিতে পারি m2 v2 প্লাস m1 v1। এখন এই মাইনাস মাইনাস আমরা ক্রস করতে পারি, তাহলে আলটিমেটলি লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, এটাকে আগে লিখি m1 v1 প্লাস m2 v2। দেখো তোমরা যে এই রাশিটা, এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে নিউটনের তৃতীয় সূত্র থেকে বলের সংরক্ষণশীলতার সূত্রটি প্রতিপাদন করতে হয়। তো বন্ধুরা, বলের সংরক্ষণশীলতার সূত্রটি কিভাবে প্রতিপাদন করতে হয় আমি তোমাদের দেখিয়েছি। এখন তোমরা নিউটনের তৃতীয় সূত্র এটা পারবে, বলের সংরক্ষণশীলতার সূত্র পারবে, তৃতীয় সূত্র থেকে কিভাবে সংরক্ষণশীলতার সূত্র প্রতিপাদন করতে হয় সেটাও পারবে। তো এখন তোমাদের আমি কিছু গাণিতিক সমস্যার বেসিক নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যার কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যে দুইটা গাড়ি, দেখো দুইটা গাড়ি যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন কি অবস্থা হয়? দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে দুইটি অবস্থা থাকতে পারে। একটা হচ্ছে যে গাড়ি দুটি সংঘর্ষের ফলে বিপরীত দিকে সরে যেতে পারে, অর্থাৎ বিকর্ষণের পর গাড়ি দুইটা আলাদা আলাদা বেগ থাকবে, অথবা এটা হতে পারে যে গাড়ি দুটি সংঘর্ষের পরে তারা একই দিকে চলতে পারে, নির্দিষ্ট একটা বেগ নিয়ে তারা একই দিকে চলতে পারে। আমরা সেগুলো একটু দেখব। m1 ভরের একটি বস্তু, m2 ভরের একটি বস্তু যখন তারা পরস্পরের সংঘর্ষে লিপ্ত হবে, অর্থাৎ যখন তারা পরস্পরের সংঘর্ষে লিপ্ত হবে তখন দুইটি অবস্থা থাকতে পারে। একটি অবস্থা হচ্ছে তারা আলাদা আলাদা বেগ নিয়ে অগ্রসর হবে, অথবা দুইটা বস্তুই m1 m2 বস্তুই যে কোনো একটা বেগ নিয়ে তারা একত্রিত হয়ে অগ্রসর হতে পারে। যেমন তো বন্ধুরা দেখি যে m1 m2 ভরে দুইটা বস্তু যখন সংঘর্ষ করবে, সংঘর্ষ করার পর
তাদের দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে যে M1 M2 তাদের দুইটারই আলাদা আলাদা দুইটা বেগ থাকবে, সেই বেগ নিয়ে তারা অগ্রসর হবে। অথবা এমন হতে পারে যে এই M1 M2 দুইটা বস্তুরই যে কোনো দুইটা বস্তুরই একটা বেগ থাকবে, সেই একটা বেগ নিয়ে তারা একসাথে অগ্রসর হবে। হতে পারে এই দুইটা বস্তু একত্রে এদিকে অগ্রসর হতে পারে, অথবা এই দুইটা বস্তু একত্রে এদিকে অগ্রসর হতে পারে। তো এই দুইটা বস্তু যদি একত্রে অগ্রসর হয় তাহলে তাদের সেই শেষ বেগটা কত হবে, অর্থাৎ M1 M2 বস্তু যদি একসাথে অগ্রসর হয় তাহলে তাদের শেষ বেগটা কত হবে সেটা আমরা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। দেখো, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পেয়েছি যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2 M2 V2। তাহলে এখান থেকে দেখো যে গাড়ি দুটির শেষ বেগ কত। M1 গাড়ির শেষ বেগ হচ্ছে V1, আমরা লিখে ফেলি যে M1 গাড়ির শেষ বেগ হচ্ছে V1, M2 বস্তুর শেষ বেগ হচ্ছে V2। কিন্তু দুইটা বস্তু যখন সংঘর্ষ করলো, সংঘর্ষ করার পরে তাদের একটা বেগ হয়ে গেছে, অর্থাৎ তারা একত্রিত হয়ে গেছে এবং তাদের একটি বেগ আছে। সেই বেগটাকে আমি একসাথে এখানে V ধরলাম, সেই বেগটাকে আমি একসাথে এখানে V ধরলাম। তাহলে এখানে V1 এর পরিবর্তে আমি V বসাবো, V2 এর পরিবর্তে আমি V বসাবো। চলো দেখি বসে কি পাওয়া যায়। M1 U1 প্লাস M2 U2 প্লাস M1, এই V1 এর জায়গায় আমি এখন বসাবো V প্লাস M2, এই V2 এর পরিবর্তে আমি বসাবো আবার V। ওকে, তাহলে আমরা লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু, দেখো উভয় পক্ষ থেকে আমরা এখানে V কমন নিতে পারি। V কমন নিলে থাকতেছে M1 প্লাস M2 ইন্টু V। এখন আমরা কি বের করতে চাচ্ছি, আমরা শেষ বেগ বের করতে চাচ্ছি, যে দুইটা গাড়ি যখন মিলিত হওয়ার পরে তাদের একটি মাত্র বেগ আছে, সেই বেগটি কত আমরা সেটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা বিটাকে এক পাশে রেখে দিব এবং বাকি সমস্ত টার্মগুলো অপর পাশে রেখে দিব। তাহলে আমরা লিখতে পারি যে M1 U1 প্লাস M2 U2, এটা নিয়ে আসবো নিচে নিয়ে আসলে হবে M1 প্লাস M2 ইকুয়াল টু V। এটাই হচ্ছে আমাদের সূত্র। কখনো যদি ম্যাথ থাকে যে দুইটা গাড়ি সংঘর্ষ করার ফলে তারা দুইটা গাড়ি একত্রে একসাথে একদিকে অগ্রসর হচ্ছে, এখন সেই গাড়ি দুইটার বেগ কত, এমন টাইপের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আমরা সলভ করব এই সূত্র দিয়ে, যে V ইকুয়াল টু M1 U1 প্লাস M2 U2 বাই M1 প্লাস M2। এই সূত্রটা ব্যবহার করলে আমরা হচ্ছে মিলিত গাড়ির বেগ পেয়ে যাব, অর্থাৎ মিলিত গাড়ির বেগ পাওয়ার জন্য আমরা সূত্রটা ব্যবহার করব। এখন সংঘর্ষের পরে গাড়ি দুটি যদি একত্রে অগ্রসর না হয়, আলাদা আলাদাভাবে অগ্রসর হয়, তাহলে M1 ভরের বস্তুটার একটা বেগ থাকবে, M2 ভরের বস্তুটার অন্য একটা বেগ থাকবে। এখন সেই বেগ কি হবে আমরা দেখি। আমরা ধরে নিচ্ছি যে M1 বস্তুর বেগ পাবো V1 এবং M2 বস্তুর বেগ পাবো হচ্ছে V2। তাহলে আমাদের দুইটা সূত্র আছে, সূত্র দুটি শিখতে হবে যে V1 ইকুয়াল টু V2, V1 ইকুয়াল টু কত হবে, V2 ইকুয়াল টু কত হবে। আসলে অ্যাকচুয়ালি এই সূত্রটা আমাদের এই বলের সংরক্ষণশীলতার সূত্র থেকে নির্ণয় করা যায় না। এই সূত্রটা আর হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র, এই দুইটা সূত্র আমাদের একত্র করে এই সমীকরণ দুইটা বের করতে হয়, V1 V2 এর মান বের করতে হয়। তো এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা এটা মুখস্থ করে নিব। দেখো V1 ইকুয়াল হবে, যে বস্তু দুটা থাকবে সেই বস্তু দুটি ভরের যোগফল M2, এখানে হবে হচ্ছে M1 মাইনাস M2, এখানে হবে হচ্ছে U1 প্লাস 2 M2 U2 এবং V2 হবে হচ্ছে M1 প্লাস M2 মাইনাস M1, এখানে থাকবে হচ্ছে U2 প্লাস 2
m1 অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ হবে এইটা এবং প্রথম বস্তুর বেগ হবে এটা এবং শেষ বস্তুর বেগ হবে এটা। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে v1 এবং v2 সমীকরণের মধ্যে অর্থাৎ এই ইকুয়েশনের মধ্যে একটা মিল আছে। মিল হচ্ছে দেখো যে হরের অংশে অর্থাৎ নিচের অংশে হরের অংশে v1 এরও আছে m1 প্লাস m2 এবং v2 এরও আছে m1 প্লাস m2, এই দুইটা মিল আছে, এটা আমরা খেয়াল রাখবো। এখন আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে যখন v1 এর মান বের করতে যাব তখন আমাদের উপরে m1 মাইনাস m2 হবে, অর্থাৎ যেটার মান বের করব সেটা থেকেও সেই বস্তুটা থেকে পরের বস্তুটা আমাদের বিয়োগ করতে হবে এবং গুণ করতে হবে হচ্ছে যেই বস্তুটার বেগ নির্ণয় করতে চাচ্ছি সেই বস্তুটার আদিবেগ প্লাস অপর বস্তুটার আদিবেগ এবং ভর। বুঝতে পেরেছো? এখন দেখো v2 নিচে হবে m1 প্লাস m2, সেম থাকবে v1 এর মতো। পার্থক্য হচ্ছে কোথায়? এখানে আমরা v2 নির্ণয় করতে চাচ্ছি, এজন্য m2 বস্তু থেকে m1 বস্তুর ভর বিয়োগ করতে হবে এবং সাথে গুণ করতে হবে u2। কেন গুণ করতে হবে? কারণ দেখো যখন আমরা v1 বের করছিলাম তখন হচ্ছে কি প্রথম বস্তুটার আদিবেগ আমরা এখানে গুণ করেছি, তো এখন যেহেতু v2 বের করতে চাচ্ছি তাহলে দ্বিতীয় বস্তুটার আদিবেগ আমাদের এখানে গুণ করতে হবে। ওকে, তারপর প্লাস করতে হবে কি 2 ইন্টু m1 u1। এখানে m1 u1 কেন আমি প্লাস করব? কারণ যখন v1 এর মান আমি বের করেছি তখন দেখো m2 u2 করছি, অর্থাৎ অনটার মান যখন বের করতে যাচ্ছি তখন বস্তু 2 এর ভর এবং বেগ আমি এখানে গুণ করছি। এখন যেহেতু দ্বিতীয় বস্তুর বেগ বের করতে চাচ্ছি তাহলে প্রথম বস্তুর ভর এবং বেগ আমাকে এখানে গুণ আকারে লেখা লাগবে। এখন দেখো তোমাদের আমি আরেকটা মেইন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে এখানে আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই। যখন আমরা গাড়ি দুটির একটা কথা স্কিপ হয়ে গেছে, দেখো যখন আমরা এই m1 এবং m2 বস্তু দুটির শেষ বেগ নির্ণয় করতে যাব, ঘর্ষণের পর শেষ বেগ নির্ণয় করতে যাব, আমাদের ধরে নিতে হবে যে কোনো একটা বস্তুর আদিবেগ পজিটিভ এবং অপরটার আদিবেগ হচ্ছে নেগেটিভ। এখানে আমি ধরে নিলাম যে m1 বস্তুর এই u1 এই বেগটা হচ্ছে পজিটিভ। কেন আমি প্রথমটার পজিটিভ ধরলাম? আমার ইচ্ছা। তোমরা চাইলে দ্বিতীয়টারও ভ্যালু পজিটিভ ধরতে পারো এবং দ্বিতীয়টার ভ্যালু ধরলাম হচ্ছে নেগেটিভ, u2 ধরলাম হচ্ছে নেগেটিভ। এটা আমরা ম্যাথ করার সময় দেখব। ম্যাথ করার সময় আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমরা ভালোভাবে এটা ক্লিয়ার হব যে দুইটা বস্তু যখন আমি সংঘর্ষের ফলে তাদের শেষ বেগ নির্ণয় করতে যাব তখন ওই দুইটা বস্তুর যে কোনো একটা বস্তুর বেগ আমার পজিটিভ ধরে নিতে হবে। কেন ধরে নিব? কারণ হচ্ছে আমরা যদি এই পজিটিভ এবং নেগেটিভ বেগ ধরে না নিই তাহলে আমরা একটা এক্সাক্ট মান পাবো না। আমাদের ধরে নিতে হবে, আমার ইচ্ছা আমি প্রথমটার বেগ ধরলাম পজিটিভ, তোমাদের ইচ্ছা হলে তোমরা দ্বিতীয়টার বেগ পজিটিভ ধরতে পারো। তাহলে এখন দেখো যে এটা হচ্ছে একটা বন্দুক, ধরো এটা হচ্ছে একটা বন্দুক। এই বন্দুক থেকে কি বের হয়? বুলেট বের হয়। আমরা যখন এই বন্দুকের ট্রিগার চাপি তখন এই বন্দুক থেকে কি বের হয়? বুলেট বের হয়। এই বন্দুকে যখন আমরা ট্রিগার চাপি, বন্দুক থেকে যখন বুলেট বের হয় তখন কি আমরা একটা ধাক্কার অনুভব করি, এটা পিছনে একটা পশ্চাৎমুখী একটা ধাক্কার অনুভব করি। এই ধাক্কাটা আসলে আমরা কেন অনুভব করি? কারণ এই গুলির উপরে যে ক্রিয়াবল কাজ করতেছে সেই গুলি কি বন্দুকের উপর আবার প্রতিক্রিয়া বল কাজ করতেছে। অ্যাকচুয়ালি এটাই তো আমাদের নিউটনের তৃতীয় সূত্র, যে যেখানে ক্রিয়া বল থাকবে সেখানে একটা প্রতিক্রিয়া বল থাকবে, বল দুটির মান সমান হবে এবং তারা কি বিপরীতমুখী হবে। তো বুলেটের উপর যে ক্রিয়া বল কাজ করতেছে, তো বুলেট প্রতিক্রিয়া বল বন্দুকের উপর কাজ করতেছে এবং গুলি যাচ্ছে সামনের দিকে, তাহলে বন্দুক কোন দিকে যাবে? অবশ্যই পিছনের দিকে যাবে, কারণ বেগ দুটির অর্থাৎ বল দুটির মান হচ্ছে বিপরীতমুখী। তো আমি যে কথাটা বলতে চাই এখন দেখো যে সেটা হচ্ছে আমরা যখন এই বন্দুক বুলেট এর গাণিতিক সমস্যা সমাধান করব, আমি বলেছিলাম তোমাদের যে ঘর্ষণের ফলে বা ক্রিয়া প্রতিক্রিয়া বলের ফলে যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন যে কোনো একটার আদিবেগ আমাদের পজিটিভ ধরে নিতে হয়।
M1 M2 যখন দুইটা বস্তু ছিল আমি M1 বস্তুর বেগ হচ্ছে পজিটিভ ধরে নিয়েছিলাম। এখানে দেখো আমি বুলেটের বেগ কি পজিটিভ ধরবো নাকি গুলির বেগ বন্দুকের বেগ পজিটিভ ধরবো, কোনটা পজিটিভ ধরবো? আমরা এখানে যেটা খেয়াল রাখবো সব সময় এই বুলেটের বেগ পজিটিভ ধরবো, কারণ পশ্চাৎমুখী যে বেগগুলো থাকে সেগুলো অলওয়েজ পজিটিভ হবে। পশ্চাৎমুখী যে বেগগুলো থাকবে সেগুলো অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এখানে বুলেটের গতি ধরবো হচ্ছে বা বেগ ধরবো হচ্ছে আমি পজিটিভ, এবং বন্দুকের বেগ ধরবো হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো তোমরা, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি? নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। তো এখানে আমি ধরে নেই M1 হচ্ছে বন্দুক, M1 হচ্ছে বন্দুকের ভর, অর্থাৎ বন্দুকের ভর। M2 হচ্ছে গুলির ভর। M1 হচ্ছে বন্দুকের ভর, M2 হচ্ছে গুলির ভর। তাহলে এই বন্দুকের আদিবেগ কি ছিল? আদিবেগ হবে হচ্ছে U1 এবং মান হবে 0। কারণ কি বন্দুকের কোনো আদিবেগ ছিল? যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো ট্রিগার প্রেস করিনি ততক্ষণ পর্যন্ত এই বন্দুকটা স্থির অবস্থায় ছিল, তাহলে তার আদিবেগ হবে 0 এবং গুলির আদিবেগও 0ই হবে। তাহলে U2 এর মানও আমরা এখানে 0 পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, এই সমীকরণে যদি আমি মান বসাই দিই, তাহলে এখানে 0 পাবো, এখানেও 0 পাবো। আমাদের থাকতেছে M1 V1 প্লাস M2 V2। অর্থাৎ M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল টু 0। তো এই সূত্রটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে একটা অংশ তো ফুলফিল 0 হয়ে যাচ্ছে, তো আমরা এভাবে লিখতে পারি বড় হাতের M দিয়ে বড় হাতের V দিয়ে প্লাস M V ইকুয়াল টু 0। এখানে বোঝাচ্ছে বড় হাতের Mটা বোঝাচ্ছে হচ্ছে বন্দুকের ভর এবং ভিটা বোঝাচ্ছে হচ্ছে বন্দুকের বেগ, প্লাস ছোট Mটা বোঝাচ্ছে গুলির ভর এবং ভিটা বোঝাচ্ছে কি গুলির বেগ, শেষ বেগ, গুলির শেষ বেগ, আর এই ভিটাও কি গুলির শেষ বেগ। তো আমাদের এই পর্বের আলোচনার বিষয় ছিল নিউটনের তৃতীয় সূত্র, বলের সংরক্ষণশীলতার সূত্র। নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে বলের সংরক্ষণশীলতা আমরা সূত্রটি প্রতিপাদন করতে পারি, এবং গাড়ির সংঘর্ষ, বন্দুকের গুলি, নৌকার গুলি, নৌকার বেগ। এখন দেখো নৌকা নিয়ে কিছু বাকি আছে। নৌকা হচ্ছে কি সেমভাবে যখন কোনো নৌকা যাত্রী বা নৌকা আরোহী যে নৌকা থেকে লাফ দিবে, নৌকা থেকে যখন লাফ দিবে তখন নৌকাটা পিছনের দিকে সরে যায়। কারণ হচ্ছে সেই নৌকার উপর ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি লাফ দিল, সে নৌকাকে একটা ক্রিয়া বল প্রয়োগ করছে এবং নৌকাটি তার উপর কি একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। তাই লোকটি সামনের দিকে যাচ্ছে এবং নৌকাটি পিছনের দিকে যাচ্ছে। এখানে আমরা লোকটির বেগ পজিটিভ ধরে নিতে পারি, অথবা নৌকার বেগও আমরা পজিটিভ ধরে নিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমরা ম্যাথ করার সময় এই গাণিতিক সমস্যাগুলো সমীকরণ খুব ডিটেলসে দেখব। আমাদের শেষে একটা বা দুইটা পর্ব থাকবে শুধু গাণিতিক সমস্যা নিয়ে, আমরা ওই পর্বগুলো পর্যন্ত ভালোভাবে দেখব। তাহলে চলো আজকে আমাদের আলোচনার শেষ টপিক নিরাপদ ভ্রমণ নিয়ে আমরা আলোচনা করি। নিরাপদ ভ্রমণ কি? যে ভ্রমণ হচ্ছে নিরাপদ, অর্থাৎ আমরা কোথাও যাওয়ার সময় গাড়ি ব্যবহার করি। তো আমরা যখন গাড়ি ব্যবহার করি তখন খেয়াল করব যে রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম স্পিড দিয়ে তারা ইন্ডিকেট করে দেয় যে এখানে আপ টু 40 কিলোমিটার পার আওয়ার স্পিড উঠানো যাবে, বা আপ টু 50, আপ টু 60, আপ টু 70, এর বেশি আমাদের স্পিড উঠানো যাবে না। কারণ হচ্ছে এই রাস্তার স্ট্রাকচার অনুযায়ী এখানে কোন স্পিডটা আসলে এখানে সাপোর্ট করবে সেটা হচ্ছে বড় বিষয়। তো এখন যে রাস্তা ভালো না, ভাঙ্গাচোরা, এখানে বলা আছে যে 30 কিলোমিটার পার আওয়ার আমার স্পিড উঠাইতে পারবো সর্বোচ্চ, কিন্তু ওই রাস্তায় যদি আমরা 50 কিলোমিটার বা 60 কিলোমিটার পার আওয়ার গাড়ির বেগ উঠাই তাহলে আমাদের দুর্ঘটনা হওয়ার চান্স অনেক বেশি। এই জন্য আমরা হচ্ছে ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করব। এখন দেখো যে
আমরা যদি সাবধানতা অবলম্বন না করি তাহলে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। কেন দুর্ঘটনা ঘটতে পারে একটু তোমাদের গাণিতিকভাবে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো যে এম ভরের একটা বস্তু যখন ভি বেগ নিয়ে অগ্রসর হয়, এম ভরের একটা বস্তু যখন ভি বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয় তখন তার গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এটা হচ্ছে ওই বস্তুটির গতিশক্তি নির্ণয়ের সূত্র। গতিশক্তি অর্থাৎ যে কোনো বস্তুর গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে ওই বস্তুটার গুণফল ইন্টু বেগের বর্গের গুণফল ইন্টু হাফ। ঠিক আছে, এখন দেখো তোমরা, আমি এখানে ভি এর একটা মান ধরে নিচ্ছি যে ভি ইকুয়াল টু 2। ভি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে গতিশক্তি কত হবে? হাফ ইন্টু এম ইন্টু 4 হবে, হাফ ইন্টু এম ইন্টু 4 হবে। এখন এই বেগের মান যদি আমি দ্বিগুণ করে দিই, ভি ইকুয়াল টু আমি এখানে 4 বসাচ্ছি, তাহলে 4 বসাইলে আমরা এখানে কত পাবো? হাফ ইন্টু এম ইন্টু 16। অর্থাৎ দেখো 4 গুণ বৃদ্ধি পেয়েছে। যে বেগের মান যখন 2 ছিল তখন আমাদের গতিশক্তি ছিল হচ্ছে এটা, এবং বেগের মান যখন আমি দ্বিগুণ করে দিলাম তখন আমাদের গতিশক্তির মান 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো যে সামান্য গতি বৃদ্ধি করার কারণে আমাদের দুর্ঘটনার হার কত % বেড়ে যায়? 4 গুণ বেড়ে যায়। তো এই জন্য আমরা রাস্তাঘাটে গাড়ি ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করব। যেখানে যতটুকু ম্যাক্সিমাম স্পিড উঠানোর দরকার সেখানে ততটুকুই উঠাবো, এর বাইরে আমরা যাব না। এতে আমাদের দুর্ঘটনার হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রাক এবং ছোট একটা সাইকেল, তাদের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন সাইকেলটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কেন হয় এবং ট্রাকটার কোনো ক্ষতি হয় না, এটা কেন? জড়তার সূত্র দিয়ে যদি আমরা এটা বিবেচনা করি তাহলে বলতে পারি যে ট্রাকের ভর অনেক, তার স্থিতিশীলতা বেশি, এই জন্য তার ক্ষতি কম হয়। সাইকেলের ভর কম, তার স্থিতিশীলতা কম, তাই সাইকেলের ক্ষতি কম হয়। কিন্তু আমরা এই জিনিসটা এখন জড়তার মাধ্যমে আমরা গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করব যে কেন সাইকেল ক্ষতিগ্রস্ত হয়, কেন ভারী ট্রাক ক্ষতিগ্রস্ত হয় না। দেখো আমি ধরে নিচ্ছি যে একটা ভারী ট্রাক M1, অনেক বড় একটা ট্রাক, ঠিক আছে, এটার ভর অনেক বেশি, এবং ছোট্ট একটা সাইকেল M2 যেটার ভর হচ্ছে কি অনেক কম। এই বড় ট্রাকটা এদিকে অগ্রসর হচ্ছে এবং সাইকেলটা হচ্ছে কি এদিকে অগ্রসর হচ্ছে। তাহলে কিছু সময় যাওয়ার পর তারা কি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে না? অবশ্যই তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে। আমি এখানে বলে রাখি যে M1 ভরের যে ট্রাকটা ছিল তার আদিবেগ হচ্ছে ইউ এবং সাইকেলটার আদিবেগ হচ্ছে ইউ। অর্থাৎ ট্রাক এবং সাইকেলের বেগ আমি সমান ধরে নিচ্ছি। কেন সমান ধরে নিচ্ছি? কারণ আমরা দেখব যে সমান বেগ থাকা সত্ত্বেও যখন ট্রাক সাইকেল সংঘর্ষে লিপ্ত হলো তাহলে কেন সাইকেল ক্ষতিগ্রস্ত হলো, কেন ট্রাক ক্ষতিগ্রস্ত হলো না? এই জন্য আমরা বেগ সমান রাখলাম। দেখো আমরা 4 নম্বর টপিকে অর্থাৎ গাড়ির সংঘর্ষ এর প্রবলেম নির্ণয় করার সময় যখন বেসিক আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমার যখন দুইটা গাড়ি বা দুইটা বস্তু থাকবে, যে কোনো একটা গাড়ি বা বস্তুর বেগ পজিটিভ ধরে নিতে হবে এবং অপরটা নেগেটিভ ধরে নিতে হবে। তাহলে আমি এখানে এই ট্রাকের বেগ পজিটিভ ধরে নিচ্ছি, আমি এখানে পজিটিভ ধরে নিচ্ছি, পজিটিভ। তাহলে এই সাইকেলের বেগ হবে কি নেগেটিভ, আমি এখানে নেগেটিভ ধরে নিচ্ছি, এবং নেগেটিভ যদি ধরি তাহলে কি ইউর আগে একটা মাইনাস চলে আসবে, তাই না? সাইকেলের বেগ যদি আমি এখানে ঋণাত্মক ধরি তাহলে হবে কি মাইনাস ইউ। এখন দেখো যে কিছু সময় যাওয়ার পরে এই ট্রাক অর্থাৎ M1 ট্রাক এবং এই ছোট্ট M2 সাইকেলটা সংঘর্ষে লিপ্ত হলো। তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে এই ট্রাকের একটা নির্দিষ্ট বেগ থাকবে, সেই বেগটাকে আমি ধরলাম V1, এবং সাইকেলের কি একটা নির্দিষ্ট বেগ থাকবে, সেই বেগটাকে ধরলাম হচ্ছে V2। এখন আমাদের কাজ হচ্ছে V1 এবং V2 এর মান বের করব। মান বের করে দেখি আমাদের কি আসে। তো V1 এর মান বের করব কোন সূত্র দিয়ে? আমরা সবাই জানি যে V1 এর মান বেগ যদি বের করতে চাই, অর্থাৎ সংঘর্ষের পরে কোনো বস্তুর বেগ যদি বের করতে চাই তাহলে সেটা যদি V1 হয়, এখানে আসবে M1 প্লাস M2, উপরে হবে M2 মাইনাস M1 মাইনাস M2 ইন্টু
ওইটার বেগ কত ছিল? ট্র্যাকের বেগ হচ্ছে ইউ প্লাস 2m2 মাইনাস u2। মাইনাস কেন হবে? অপর গাড়ির আদিবেগ, অর্থাৎ অপর গাড়িটি ছিল সাইকেল, আদিবেগ হচ্ছে এখানে মাইনাস ইউ এর জন্য। তাহলে এখানে দেখো একটা কথা বলে রাখি, ট্র্যাকটা হচ্ছে কি অনেক ভারী, অর্থাৎ তার ভর অনেক বেশি, কিন্তু সেই তুলনায় সাইকেলটার বেগ কি ভর কি অনেক কম। এজন্য এই m2 এর ভর আমি এখানে 0 ধরে নিলাম, যে ট্র্যাকের তুলনায় সাইকেলটার ভর যেহেতু অনেক কম, এজন্য আমি m2 এর মান হচ্ছে 0 ধরে নিলাম। এটা আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা যদি m2 এর মান 0 হয়, তাহলে নিচে থাকবে হচ্ছে m1, উপরে থাকবে m1, এখানে 0 চলে আসবে, লেখার দরকার নাই। আর আলটিমেটলি এই টার্মটার মানও কিন্তু আমার 0 চলে আসবে। তাহলে উপরে থাকতেছে কত? m1 ইন্টু ইউ। আমি যদি এই m1 কাটাকাটি করে দিই, থাকবে হচ্ছে ইউ, অর্থাৎ v1 হচ্ছে ইউ। এখন আমরা v2 এর বেগ নির্ণয়ের চেষ্টা করি। দেখো v2 হচ্ছে m1 প্লাস m2 মাইনাস m1, এবং এখানে হবে হচ্ছে মাইনাস ইউ প্লাস 2m1 ইউ। আমরা যদি m2 এর মান 0 বসাই, নিচে থাকতেছে m1, এবং এখানে থাকবে হচ্ছে মাইনাস m1 ইন্টু মাইনাস ইউ প্লাস 2m1 ইউ। এখানে আমরা গুণ করে দিতে পারি, গুণ করলে হবে হচ্ছে m1 ইউ প্লাস 2m1 ইউ m1। ওকে, তাহলে এখন আমরা উপরে থেকে m1 কমন নিতে পারি, তাহলে থাকবে ইউ প্লাস 2u, নিচে থাকবে m1। এখন এই m1 কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করলে থাকবে হচ্ছে ইউ প্লাস 2u, অর্থাৎ v2 আমি পাচ্ছি যে ইউ প্লাস 2u ইকুয়াল 3u। আমাদের ট্র্যাকের আদি বেগ কত ছিল? ইউ। আমরা শেষ বেগ পেলাম হচ্ছে ইউ। এর বেগে কিন্তু কোনো চেঞ্জ ঘটে নাই। আমি যদি পার্থক্য নির্ণয় করি, দেখো যে ট্র্যাকের শেষ বেগ কত পেলাম? আমরা শেষ বেগ পেলাম হচ্ছে ইউ, আদি বেগ ছিল কত? ইউ, ডিফারেন্স 0, মানে তার বেগের কোনো পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ ট্র্যাক সাইকেলের সাথে যে ধাক্কা খেলো, একটা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরেও এই ট্র্যাকের কোনো বেগের পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ তার কিছু যায় আসে নাই, সে যেমন ছিল তেমনই আছে। কিন্তু আমরা দেখো সাইকেলের বেগের একটু ডিফারেন্স নির্ণয় করি। আমরা শেষ বেগ পেয়েছি কত? 3u, এবং আমাদের আদি বেগ কত ছিল? আদি বেগ ছিল হচ্ছে -u, ইকুয়াল টু আমরা পাচ্ছি 4u। সংঘর্ষের ফলে, অর্থাৎ ধাক্কা খাওয়ার ফলে সাইকেলের বেগ কিন্তু 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাইকেলের বেগ কত গুণ বৃদ্ধি পেয়েছে? 4 গুণ। কিন্তু ট্র্যাকের কিন্তু কোনো বেগের পরিবর্তন ঘটে নাই। তোমরা খেয়াল করলে দেখো যে ট্র্যাকের আদি বেগ ইউ ছিল, শেষ বেগ আমরা ইউ পেয়েছি, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, তাদের ডিফারেন্স কত? 0। কিন্তু সাইকেলের কথা চিন্তা করো, সাইকেলের আদি বেগ ছিল কত? ইউ, অর্থাৎ -u, এবং শেষ বেগ পেয়েছি 3u, তাদের ডিফারেন্স হচ্ছে কত? +4u, অর্থাৎ 4u মিন করতেছে যে আদি বেগের 4 গুণ, এবং +4u মিন করতেছে যে ধাক্কা খাওয়ার পরে, দেখো ধাক্কা খাওয়ার পরে কি অবস্থা হলো, যে m1 বস্তুটা যাচ্ছিল এদিকে, হচ্ছে এদিকে, m2 বস্তুটা যাচ্ছিল হচ্ছে এদিকে। তাহলে আমরা আমাদের সাইকেলের বেগ কি? -u ধরে নিয়েছিলাম, আগে -u ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা যে বেগটা পাইছি, দেখো শেষ বেগ, সেই বেগটা কি? এখানে কি মাইনাস আসছে? কোনো মাইনাস আসে নাই, প্লাস। সংঘর্ষের পরে এই m1 এবং m2 দুইটা একত্রিত হয়ে এদিকে যাচ্ছে, এবং সাইকেলের বেগ কি? 4 গুণ বৃদ্ধি পেয়েছে।
তো এই জন্য সাইকেলটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ সাইকেলটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে কিন্তু ট্র্যাকের কোনো ক্ষতি হবে না। তো এই জন্য আমরা হচ্ছে কি সাবধানতা অবলম্বন করে গাড়ি ড্রাইভ করব। আশা করি আমাদের এই তৃতীয় পর্বের আলোচ্য বিষয়গুলো তোমরা সঠিকভাবে বুঝেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।